সময় ছিল। বলরাম ক্ষেত থেকে ফিরছিল। ও ক্লান্ত ছিল। ওর বউ রাধা উনুনের সামনে বসেছিল। ওর 10 বছরের মেয়ে বিন্দিয়া পাশেই খেলছিল। তখনই গ্রামের পঞ্চায়েত প্রধান প্রবেশ করলো। বলরাম, জমিদার বাবুর আদেশে পুরো গ্রাম থেকে আমি চাঁদা তুলছি, বুঝেছো? চাঁদা? সে কি জন্য? আরে গ্রামে একটা বড় হাসপাতাল তৈরি হচ্ছে, যাতে কেউ কখনো অসুস্থ হলে তাকে শহরে যেতে না হয়। এটা তো পুণ্যের কাজ বলরাম, আমাদের নিশ্চয় সাথ দেওয়া উচিত। বলরাম পঞ্চায়েত প্রধানকে অনেকগুলো চাঁদা দিল, আর পঞ্চায়েত প্রধান খুশি হয়ে চলে গেল। পরের দিন বলরাম রাধার বিন্দিয়াকে বেল গাড়িতে বসিয়ে খেতে নিয়ে গেল। তখনই ও একটা বড় ঘন গাছের সামনে বেলগাড়ি দাঁড়ালো আর প্রণাম করলো। আমি বিয়ের পর থেকে দেখছি তুমি এখানে প্রণাম করো, কেন? আমার বাবা আর ঠাকুরদাও তো এটাই করতেন। ওনারা মনে করতেন যে এই বৃক্ষতে নাকি জাদুর শক্তি রয়েছে। ওনার কর্তব্য আমি শুধু পালন করে চলেছি। ওরা হাসি খুশি বাড়ি ফেরত গেল। পরের দিন বলরাম খেতে যাচ্ছিল, তখনই বলিয়া ঘাবড়ে গিয়ে দৌড়াতে দৌড়াতে আসছিল। বলরাম, আমাদের গ্রামের গঙ্গা মাসি খুব অসুস্থ হয়ে পড়েছেন। চলো 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 গিয়ে দেখি। চল। বলরাম বলিয়ার সাথে গঙ্গা মাসির বাড়ি চলে গেল, আর গঙ্গা মাসিকে দেখে বলল, চিন্তা করো না, এখন আমাদের গ্রামে হাসপাতাল রয়েছে। বলরাম গঙ্গা মাসিকে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু ডাক্তার ওকে থামিয়ে দিল। প্রথমে ফিস জমা করো, তারপরে চিকিৎসা হবে। কিন্তু এই হাসপাতালের জন্য তো সরকার পয়সা দিয়েছে, তাই না? আর গ্রামের লোকেরাও তো চাঁদা দিয়েছে। আমি শুধু জমিদার বাবুর আদেশের পালন করি। বলরাম গঙ্গা মাসিকে নিয়ে জমিদারের বাড়ি চলে গেল। জমিদার বাবু, ডাক্তার চিকিৎসা করছে না। আরে এই হাসপাতাল গরিবদের জন্য বানায়নি, বুঝেছো? চিকিৎসা চাইলে পয়সা লাগবে। বলরাম বুঝে গেল যে জমিদার গ্রামের লোকেদের ধোঁকা দিয়েছে। নিরাশ হয়ে ও গঙ্গা মাসিকে নিয়ে ফেরত গেল। পরের দিন বলরাম চারপাশে দেখলো আর ঘাবড়ে গেল। আরে অর্ধেক গ্রাম অসুস্থ হয়ে পড়েছে। শুধু আমাদের নয়, আশপাশের গ্রামেও তো মহামারী ছড়িয়ে পড়েছে। জমিদার বাবুর সাথে আমাদের আরেকবার কথা বলা উচিত। পঞ্চায়েত প্রধান আর বলরাম হাভেলি গেল, কিন্তু জমিদার ওদের অপমান করে বাইরে বার করে দিল। এত লোভী হবে আমি বুঝতে পারিনি, বুঝেছো? এখন আমাদের নিজেদেরই কিছু একটা করতে হবে। তাহলে বলরাম নিরাশ হয়ে নিজের বাড়ি ফেরত এলো। ভেতরে যেতেই ওর বউ রাধা ঘাবড়ে গিয়ে ওর পাশে এলো। বিন্দিয়া বিছানায় শুয়ে তীব্র কাশিতে কাঁদছিল। তুমি চলে এসেছো, দেখো না আমাদের বিন্দিয়ার কত কাশি হচ্ছে। আমার মনে হচ্ছে ওরও সেই মহামারী হয়েছে। না না, এরকম করে বলো না রাধা। আমি বিন্দিয়াকে শহরে নিয়ে যাব, ওখানে ওর চিকিৎসা অবশ্যই হবে। কিন্তু কিভাবে? আমাদের কাছে তো টাকাই বেঁচে নেই। আমরা তো আমাদের সব জমানো টাকা প্রথমেই হাসপাতালে দান করে দিয়েছি, আর আমাদের ফসলও এখনো অব্দি কাটেনি। চিন্তা করো না, আমাদের গ্রামে যে হাসপাতালটা রয়েছে, আমি বিন্দিয়াকে ওখানেই নিয়ে যাচ্ছি। কিন্তু ওখানকার ডাক্তার তো রোগীদের দেখতে অব্দি রাজি নয়। না, আমি তবুও যাব। আমি ডাক্তারের হাত পায়ে ধরবো, ঠিক আছে? যদি দরকার পড়ে আমি জমিদার বাবুর কাছ থেকেও ভিক্ষা চাইবো। বলরাম আর রাধা নিজের অসুস্থ মেয়ে বিন্দিয়াকে নিয়ে হাসপাতালে পৌঁছালো। ডাক্তার রোগীদের থেকে দূরে দাঁড়িয়েছিল। যখনই বলরাম ওকে দেখলো, ওর কাছে গেল। ডাক্তার বাবু, আমার মেয়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, দয়া করে ওর চিকিৎসাটা করুন। এখান থেকে চলে যাও, এটা মহামারী। আরে আমার হলে কি হবে তখন? হ্যাঁ, আরে আপনি ডাক্তার নাকি ব্যবসায়ী? হ্যাঁ, আপনার মনের মধ্যে কি একটু দয়া মায়া নেই? আরে চিকিৎসা আমি শুধুমাত্র তাদের করি যার কাছে মালটুস আছে, বুঝেছো? তোমার কাছে যদি পয়সা থাকে তাহলে দাও, আমি এক্ষুনি চিকিৎসা করে দেবো। রাধা কাঁদতে কাঁদতে বিনতি করলো, কিন্তু ডাক্তারের মন গুলল না। বলরাম দৌড়াতে দৌড়াতে জমিদারের হাভেলি পৌঁছালো আর হাত জোর করে বিনতি করলো। মালিক, আমার মেয়ে মরতে বসেছে, কিছু পয়সা আমাকে ধার দিন। আমার ফসল কাটার পরে আমি আপনাকে দিয়ে দেবো। তাহলে মহামারী দেখি তোমার মেয়ে কেমন যা ঘটিয়েছে। আরে কয়েকদিন পরে তুমিও তো ওর ঘরে পড়বে, বুঝতে পেরেছো? তাই তুমি এখান থেকে বিদে হও তো।
বলরাম নিরাশ হয়ে আবার হাসপাতালে ফেরত গেল, কিন্তু ওখানে পৌঁছাতেইও দেখলো যে রাধা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। কি হলো রাধা? বিন্দিয়া আমাদের ছেড়ে চলে গেছে বলরাম। যদি ওর সঠিক সময়ে চিকিৎসা হয়ে যেত তাহলে হয়তো ও বেঁচে যেত। বলরামের ওপর দুঃখের পাহাড় ভেঙে পড়ল, জোরে জোরে কাঁদতে শুরু করলো। তারপর মন ভারী নিয়ে বিন্দিয়ার শেষকৃত্য শেষ করলো। পরের দিন ও রাধাকে বলল, এই গ্রামে আমরা থাকবই না, এখানে আমার ভালোই লাগে না। বলরাম আর রাধা নিজের বেলগাড়িতে বসে গ্রাম ছাড়তে লাগলো। রাস্তাতে বলরাম বটগাছের নিচে গাড়ি দাঁড় করালো। ও কাঁদতে কাঁদতে বটগাছকে প্রণাম করলো। তখনই এক সাধু প্রকট হলো। বলরাম, তোমার চোখে জল কেন? বলরাম সাধুকে নিজের সব কথা খুলে বলল। সাধু শান্তভাবে সব শুনল। মহামারীতে শুধুমাত্র তোমার মেয়েই নয়, অনেক মানুষই মারা গেছে। তোমার পালানো উচিত নয়, বরং লোকেদের পাশে থাকতে হবে। তো আমার হাতে থাকলে আমি তাই করতাম, কিন্তু আমি আমার মেয়ে সাহায্যই করতে পারিনি, তাহলে অন্যকে কি করে সাহায্য করব? সাধু হাসলো আর রহস্যময় আন্দাজে বলল, এরপরে যে চমৎকার তুমি দেখতে চলেছ, সেটা তোমার কল্পনার থেকেও বাইরে, বুঝেছো? এইটুকু বলে বেল গাড়িতে তীব্র ধামাকা হলো। বলরাম আর রাধা চমকে দেখলো যে ওদের বেল গাড়ি একটা হাসপাতালে পরিবর্তিত হয়ে গেছে। তার চারপাশে আধুনিক উপকরণ আর ডাক্তার দাঁড়িয়ে আছে। বলরাম আর রাধা হাসপাতালের ভেতরে গেল আর আশ্চর্য হয়ে সবকিছু দেখলো। এটা কি করে হলো? কে তুমি? আমি একজন মায়াবী সাধু, যে বহু বছর ধরে এই বৃক্ষে বসবাস করে চলেছে। যে বৃক্ষে তুমি আর তোমার পূর্বপুরুষরা সারা জীবন প্রণাম করে এসেছো, ওটাই তো আমার জায়গা। তোমার ওই নিঃস্বার্থ সেবা আর সত্যিকারের হৃদয় দেখে আমি তোমাকে এই জাদুর শক্তিটা দিয়েছি। এই হাসপাতাল এখন তোমার। এরপর থেকে তোমার ওই গরুর গাড়ি কোনো সাধারণ গরুর গাড়ি নয়, এটা রোগী দেখবে। তোমার কর্তব্য হলো যাদের প্রয়োজন রয়েছে তাদেরকে চিকিৎসা করে দিতে হবে। সাধু এইটুকু বলেই অদৃশ্য হয়ে গেল। বলরাম বেলগাড়িতে বসে যখনই বলরাম সেটাকে ওড়ার আদেশ দিল, বেলগাড়ি আকাশে উড়তে শুরু করলো। গ্রামে হাহাকার হয়ে গেছিল। এক ঝুপড়িতে এক অসুস্থ বাচ্চা কাঁপছিল। হে ভগবান, আমার ছেলে খুব অসুস্থ, কেউ কি কিছু করতে পারবে? এই গ্রামে কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না, কেউ আমাদের কথা শোনার জন্য রাজি নাই এখানে। তখনই বেলগাড়ি থেকে বলরাম আর রাধা নিচে নামলো। ভয় পেও না বোন, আমরা সাহায্যের জন্যই এখানে এসেছি। বেলগাড়ির দরজা খুলল। ভেতরের দৃশ্য বদলে গেল। ভেতরে একটা পুরো হাসপাতাল দেখা গেল। সাদা কাপড়ে ডাক্তার তৈরি হয়ে দাঁড়িয়েছিল। ওষুধের আলমারি সাজানো ছিল। এটা কি করে সম্ভব? চমৎকারের থেকেও বেশি দরকারি হলো বিশ্বাস। তাড়াতাড়ি করুন, বাচ্চাটিকে ভেতরে নিয়ে যাবেন, চলুন। মাতা পিতা ঘাবড়ে গিয়ে নিজের অসুস্থ ছেলেকে বলরামের সাথে বেলগাড়ি হাসপাতালের ভেতরে নিয়ে গেল। আরে ভয় পাবেন না, বাচ্চা এখন সুরক্ষিত রয়েছে। ওকে আমরা সঠিক সময়ে দিয়ে দিয়েছি চিকিৎসা। বেলগাড়ি আবার উড়তে শুরু করলো, একটা নতুন আলো আর নতুন আশা নিয়ে। এরপর যার দরকার তার সাহায্যের জন্য। কিছুদিন পর জমিদারের হাবিলির ভেতরে হুটোপাটি লেগে গেল। জমিদারের মেয়ে গৌরী তীব্র জ্বরে কাঁপছিল। ডাক্তার আর বৈদ্য দাঁড়িয়েছিল, কিন্তু ওরা কিছুই করতে পারছিল না। ডাক্তার, কিছু করো, আমার মেয়ে তো মরতে বসেছে। ক্ষমা করবেন জমিদার বাবু, আপনার হাসপাতালে এই রোগের চিকিৎসার জন্য কোনো ওষুধ নেই। যতটা পেরেছি আমরা চেষ্টা করেছি, এখন শুধুমাত্র চমৎকারই বাঁচাতে পারবে। তখনই বলরামের জাদুই বেলগাড়ি হাওয়াতে উড়ে উড়ে হাভেলির সামনে এসে দাঁড়ালো। বলরাম গৌরীকে উঠিয়ে বেলগাড়ি হাসপাতালের ভেতরে নিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই গৌরীর জ্ঞান ফিরে এলো। বলরাম, আমি তোমাকে ঠকিয়েছিলাম, তোমার মেয়েকে আমি মরতে দিয়েছি, কিন্তু তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো, আমায় ক্ষমা করে দাও। জমিদার বাবু, মানবিকতাই হলো সব থেকে বড় ধর্ম। আমরা
সবাই একে অপরের পাশে থাকার জন্যই তো এসেছি। জমিদার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। বলরামের বেলগাড়ি আবার উড়ে গেল আর মহামারীতে ঘেরা গ্রামের মধ্যে গিয়ে সব রোগীদের সাহায্য করতে লাগলো। ধীরে ধীরে পুরো ক্ষেত্র মহামারী মুক্ত